আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের উপরে নিয়ে আজকে ক্লাসটা করব। তো তোমাদের অধ্যায় হচ্ছে 7 অধ্যায় 7, আর অধ্যায়ের নাম হচ্ছে আমাদের পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রবাহ। এই সম্পর্কে আজকের ক্লাসটা নিব। এটা অ্যাসাইনমেন্টের সিলেবাসের উপরে তোমাদের এই অধ্যায়টা আছে। তো প্রথমেই আমরা জানি যে যেহেতু পদার্থ বলছে, তাহলে পদার্থটা কি? কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে বা ওজন আছে তাকে আমরা কি বলি? পদার্থ বলি। এখন পদার্থকে দুইটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগের মৌলিক পদার্থটা নিয়ে এখন আলোচনা করব। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মৌলিক পদার্থকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়। একটি হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু। একটি হচ্ছে ধাতু, আরেকটি হচ্ছে অধাতু। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মৌলিক পদার্থকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হলো ধাতু আর একটি হচ্ছে অধাতু। তো প্রথমেই আমি এদের পার্থক্যটা জেনে নিব। এই পার্থক্য দিয়েই আমি তাদের বৈশিষ্ট্য লিখতে পারবো এবং সংজ্ঞাও লিখতে পারবো আর পার্থক্যটা বলতে পারবো। তাহলে তিনটি কাজ একটি ছকের মাধ্যমে আমরা করতে পারবো। ধাতু কি? একটি নির্দিষ্ট বিদ্যুৎ সুপরিবাহিত, নির্দিষ্ট বিদ্যুৎ ও বিদ্যুৎ পরিবাহী, সুপরিবাহী এবং তাপেও পরিবাহী। এটা তাপেও সুপরিবাহী। এটা হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য। অধাতুটা বলতে পারি তাপ ও বিদ্যুৎ সুপরিবাহিত নয়, সুপরিবাহী নয়। 2 নম্বরে আমরা লিখতে পারি এইটার ঘনত্ব বেশি ও অধাতুর ঘনত্ব কম। ঘনত্ব বেশি, এখানে বলতে পারি ঘনত্ব কম। বিদ্যুৎ সুপরিবাহী, বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী। আর এটা হলো বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী নয় বা কুপরিবাহী। ঘনত্ব বেশি থাকে, এর ঘনত্ব কি? কম। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রা তাপে ও বিদ্যুৎ সুপরিবাহী এবং যাদের ঘনত্ব বেশি তাদেরকে আমরা কি বলি? ঘনত্ব ধাতু বলি। নির্দিষ্ট তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং ঘনত্ব বেশি তাদেরকে আমরা বলতে পারি ধাতু। এছাড়া বলতে পারি এটা কি? চকচকে হয়, চকচকে, চকচকে এবং ভঙ্গুর প্রকৃতি নয়, ভঙ্গুর নয়। এইটা চকচকে নয় এবং ভঙ্গুর প্রকৃতি। ভঙ্গুর মানে ভেঙে ফেলা, ভাঙা যায়, ভঙ্গুর প্রকৃতির। এরপরে আমি বলতে পারি এটা ঝনঝন করে শব্দ হয়, আঘাতে ঝনঝন শব্দ হয়। ঝনঝন আঘাতে ঝনঝন শব্দ হয় না। তাহলে আমরা দেখতে পেলাম যে পদার্থকে 2 ভাগে ভাগ করেছে, যেটা মৌলিক পদার্থ। এই পদার্থটাকে 2টি ভাগে ভাগ করার পর আমরা পেয়েছি ধাতু ও অধাতু। এখন ধাতুর সংজ্ঞা কাকে বলে অথবা বৈশিষ্ট্য যদি বলি একসাথে আমরা বলতে পারবো তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, ঘনত্ব বেশি, চকচকে এবং আঘাতে ঝনঝন শব্দ হয়, চকচকে ভঙ্গুর নয়, তাকে ধাতু বলে। আর অধাতুকে আমরা বলতে পারি তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী নয় বা কুপরিবাহী, ঘনত্ব কম, চকচকে নয়, ভঙ্গুর প্রকৃতি, ঝনঝন শব্দ হয় না, তাকে অধাতু বলে। তাহলে এখন আমরা দেখতে পারতেছি এখানে কোশ্চেন তোমাদের বলতে পারে যে কয়েকটি বিদ্যুৎ সুপরিবাহী পদার্থের নাম লিখো এবং কয়েকটি বিদ্যুৎ কুপরিবাহী পদার্থের নাম লেখো, অপরিবাহী পদার্থের নাম লেখো। তখন আমরা কি লিখব? তাহলে ধাতুর থেকে প্রথম যে পয়েন্ট আসছে বিদ্যুৎ,
সেখান থেকে আমরা এখন দেখব বিদ্যুৎ সুপরিবাহী পদার্থের নাম। বিদ্যুৎ বা বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম। সুপরিবাহী একই কথা, বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম। তো বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম। বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম। তাহলে এইখানে আমরা দিতে পারি বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম। যে পদার্থটা বিদ্যুৎ চালনা করতে পারে সেটাকে আমরা বলি বিদ্যুৎ পরিবাহী পদার্থ। তো বিদ্যুৎ পরিবাহী পদার্থের মধ্যে অ্যালুমিনিয়াম কমা দিব। তারপর আমরা দিতে পারি লোহা, তামা, সোনা। এগুলিকে আমরা বলতে পারি বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম। এরপর বলছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম। যেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটি মানে তোমার চালনা হতে পারে না, অক্ষম, সেগুলো হচ্ছে কার্বন। এগুলোর মধ্যে বিদ্যুৎ চালনা হয় না, পরিবাহিত হয় না। কার্বন, নাইট্রোজেন, সালফার, হাইড্রোজেন, অক্সিজেন। তো প্রথম কোশ্চেনটা আমরা 1 নম্বর পার্থক্য থেকেই নিয়েছি যে বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম, বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম। কার্বন, নাইট্রোজেন, সালফার, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে এখন এই অধ্যায়ে আমরা আরও জানতে পারি যে এখান থেকে ধরি তামা। বিদ্যুৎ পরিবহনে বিদ্যুতের ক্ষেত্রে কেন আমরা তামা ব্যবহার করি? বিদ্যুৎ পরিবহনে তামার তার কেন ব্যবহার করা হয়? তামার তারের ব্যবহারের কারণ কি? এটা আমরা বলতে পারি কোশ্চেনটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম দুইটা কোশ্চেনের, একটি কোশ্চেনের কিভাবে উত্তর আমরা করব। বিদ্যুৎ পরিবহনে তামার তার এর ব্যবহারের কারণ কি? বিদ্যুৎ পরিবহনে তামার তারের ব্যবহারের কারণ কি? তাহলে এখন আমি কি প্রশ্নটা যদি এভাবে করে, এখন আমি উত্তর বলি। আমরা জানি বৈদ্যুতিক তারে সুপরিবাহী পদার্থ ব্যবহার করতে হয়। আমরা জানি বৈদ্যুতিক তারে সুপরিবাহী, আমি লিখে দেই তোমাদের। আমরা জানি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ ব্যবহার করতে হয়। যেসব পদার্থের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে সুপরিবাহী বলে। হ্যাঁ, বিদ্যুৎ পরিবহনে তামার তার এর ব্যবহারের কারণ। আমরা জানি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ ব্যবহার করতে হয়। যেসব পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে সুপরিবাহী বলে। বিদ্যুৎ
বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা, বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। তামার তার একটি সুপরিবাহী ধাতু। তামার তার একটি সুপরিবাহী ধাতু। ধাতু বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। ধাতু বিদ্যুৎ পরিবহন করে। তবে সব ধাতুর পরিবহন ক্ষমতা এক নয়। তবে সব ধাতুর পরিবহন ক্ষমতা এক নয়। ধাতুসমূহের মধ্যে তামার তারটা বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অন্যান্য ধাতুর তুলনায় বেশি। ধাতুসমূহের মধ্যে তামার তার বিদ্যুৎ পরিবহন অন্যান্য ধাতুর তুলনায় বেশি। বিদ্যুৎ পরিবহন অন্যান্য ধাতুর তুলনায় বেশি এবং এটি কি দামেও সস্তা। এটি দামেও সস্তা। তামার তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ খুব সহজেই পরিবাহিত হয় বলে তামার তারে মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ পরিবাহিতা হয় বলে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। এজন্য পরিবাহিতা হয় বলে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার হয়। তো প্রথম আমরা দেখতে পেলাম পদার্থ থেকে ধাতু অধাতু, সেখান থেকে আমরা বিদ্যুৎ পরিবাহী আর বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম জানলাম। এরপর দেখলাম যে আমাদের এই যে পুরো পৃথিবী এখন ইলেকট্রিসিটির আন্ডারে আছে, তো এইখানে কেন আমরা তামার তারটা ব্যবহার করি বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে, তো ওইটার কারণ আমরা এখানে জানতে পেলাম যে বিদ্যুৎ পরিবহনে তামার তারের ব্যবহারের কারণ। আমরা জানি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ ব্যবহার করতে হয়। যেসব পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে সুপরিবাহী বলে। বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। তামার তার একটি সুপরিবাহী ধাতু বিদ্যুৎ পরিবহন করে। তবে সব ধাতুর পরিবহন ক্ষমতা এক নয়। ধাতুসমূহের মধ্যে তামার তার বিদ্যুৎ পরিবহন অন্যান্য ধাতুর তুলনায় বেশি। এটি দামিও সস্তা। এটা একটি কি উত্তম পরিবাহী পদার্থ। তামার তারটা হচ্ছে একটি উত্তম পরিবাহী পদার্থ। তামার তারের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ পরিবাহিতা হয় বলে এই জন্য বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। এখন তোমাদের আমি প্রথমে শুরুতে বলেছি যে পদার্থকে দুইটি ভাগে শ্রেণীবিভাগ করা হয়। তো একটি ধাপের শ্রেণীবিভাগ বললাম যে বিভিন্ন বৈশিষ্ট্যের উপরে মৌলিক পদার্থকে ভাগ করেছি, সেখান থেকে আমি তোমাদের এটি পড়ালাম। এখন আমরা জানি পদার্থকে অবস্থান ভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়। পদার্থকে অবস্থান ভেদে তিন ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়। কঠিন বস্তুর নির্দিষ্ট আকার ও আয়তন আছে, তরলের কি আয়তন আছে, আকার নেই। আর বায়বীয় বা গ্যাসীয় কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। এদের মধ্যে দৃঢ়তা খুব বেশি কঠিন পদার্থের মধ্যে,
তরলের একটু দৃঢ়তা কম আর গ্যাসীয়র দৃঢ়তা আরও কম। তো আরেকটা আমরা বলতে পারি যে কঠিন পদার্থের অনুসমূহের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। তরলের পদার্থের ক্ষেত্রে কঠিনের তুলনায় একটু কম অনুসমূহের মধ্যে সম্পর্ক থাকে, আর গ্যাসীয়র মধ্যে অণুগুলো খুবই দূরে অবস্থান করে, এদের অবস্থান খুবই দূরে অবস্থান করে। তো সেইখান থেকে আমরা কোশ্চেন আসতে পারি যে কঠিন, তরল, গ্যাসীয়, যে এই অবস্থার উপর প্রেক্ষাপটে আমরা এই যে প্রথম আমি চিত্র এঁকেছি মোম, এই অবস্থাটা বর্ণনা করতে পারি। বলছে এটা অবশ্য আমি একটু উদ্দীপক ধরতে পারি যে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। মোম গলার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। সেক্ষেত্রে কি করব, ব্যাখ্যাটা আমি তোমাদের বলতেছি। আমরা জানি পদার্থ কয় অবস্থায়? 3 অবস্থায়: কঠিন, তরল, 3 নাম্বার হলো গ্যাসীয় অথবা বায়বীয়। এই 3টি অবস্থার মধ্যে আমি এই প্রথম চিত্রটাকে ব্যাখ্যা করব। এই 3টা অবস্থা দিয়ে আমি প্রথম চিত্রটাকে ব্যাখ্যা করব। তাহলে মোম গলার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। মোম গলার পরবর্তী অবস্থা, গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করা হলো। তাহলে এখানে আমি লিখতে পারি যে স্টার চিহ্ন দিয়ে লিখি যে উদ্দীপক যদি ধরি, এটাকে উদ্দীপকে প্রথম চিত্রে মোম গলার অবস্থা, মোম গলার অবস্থা, মোম যখন গলে, তোমরা অবশ্যই যদি বাসায় একটু এটা প্র্যাকটিক্যাল করতে চাও তাহলে একটা মোম দিয়ে এটাকে জ্বালানোর পর দেখবে যে মোম কিছুক্ষণ জ্বলার পর বাতাসের সংস্পর্শে আসলে সেই মোমটা জ্বলার পর কি মোমটা গলতে শুরু করবে। তো যখন মোম গলে তা সেটা কি অবস্থা হয়? তরল অবস্থা। তাহলে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলার অবস্থা হলো তরল। এর পরবর্তী অবস্থা হলো কঠিন। কিভাবে? মোম যখন নিচে থাকবে গলে যায়, তখন নিচে যে সেটা কি শক্ত হয়ে যায়, মানে কঠিন অবস্থায় পরিণত হয়। তাহলে এর কারণ আমরা ব্যাখ্যা করব। এর কারণ ব্যাখ্যা করা হলো। এর কারণ কি ব্যাখ্যা করা হলো? প্রথম অবস্থা দেখলাম এটা তরল অবস্থা, এর পরবর্তী অবস্থা হলো কঠিন। মোমের জ্বলনে পদার্থের, এটা একটা পদার্থ, এটা তোমরা জানো। মোমের জ্বলনে পদার্থের 3টি অবস্থা থাকে, যথাক্রমে 1 কঠিন, 2 তরল, 3 বায়বীয় অবস্থা থাকে। কঠিন অবস্থায় মোম গলে তরলে পরিণত হয়। এর কিছু অংশ বাষ্পেও পরিণত হয়। পরবর্তী অবস্থায় মোমের কিছু অংশ নিচে জমে কঠিন
অবস্থাতে পরিণত হয়। এই ধাপটিতে কঠিন অবস্থা বিরাজ করে, অর্থাৎ এই ধাপটিতে কঠিন অবস্থা বিরাজ করে, কঠিন অবস্থায় বিরাজ করে। এই ধাপে এরা কি কঠিন অবস্থা, যখন মোমটা গলা শুরু করে তখন তো তরল থাকে, যখন সেটা কিছুক্ষণ পরে তুমি দেখবে যে মোমের পাশ দিয়ে গলে গলে এরকম শক্ত শক্ত হয়ে গেছে, সেই শক্তটা বা হয়ে গেছে, সেটা হলো কঠিন অবস্থায় পরিণত হয়। এই ধাপে কঠিন অবস্থায় বিরাজ করে না। কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর কি বলে? আয়তন বলে। এই ধরো কলমটা এখন এখানে আমি রাখছি, এতটুকু অংশ সে দখল করছে, এটা হলো এই বস্তুর আয়তন। তাহলে সকল কঠিন বস্তুর কি জায়গা দখল করে, তাহলে কি তার বস্তুর কি সকল কঠিন বস্তু জায়গা দখল করে। সকল কঠিন বস্তু জায়গা দখল করে, তাই সকল কঠিন বস্তুর আকার ও আয়তন আছে। তোমাদের স্টার্টিং শুরুতে আমি বলছি যে অবস্থান ভেদে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়, যার নির্দিষ্ট আকার ও আয়তন আছে কঠিন বস্তু। ওই তোমার পার্থক্য দিয়েই আমি এই কোশ্চেনটার উত্তর বলতেছি যে সকল কঠিন বস্তু জায়গা দখল করে, তাই সকল কঠিন বস্তুর আকার ও আয়তন আছে। এখন এদের আকার ও আয়তন কি? কঠিন বস্তুর আকার ও আয়তন পরিবর্তন করা যায় না। কঠিন বস্তুর আকার ও আয়তন কখনোই পরিবর্তন করা যায় না। কঠিন বস্তুর আকার ও আয়তন পরিবর্তন করা যায় না। এদের যথেষ্ট কি দৃঢ়তা আছে, এদের যথেষ্ট দৃঢ়, অর্থাৎ এদের অনেক বেশি দৃঢ়তা থাকে। তবে সব কঠিন বস্তুর দৃঢ়তা একরকম হয় না, কম বেশি হয়। সব কঠিন বস্তুর দৃঢ়তা এক নয়, কম হয়। সব কঠিন বস্তুর দৃঢ়তা এক রকম নয়, কম বেশি হয়। যেমন সরিষার দানা, ভাত, কলা ইত্যাদি, এদের দৃঢ়তা কম। তাহলে এই চিত্র দিয়ে আমি তার পরবর্তী অবস্থাটা ব্যাখ্যা করতে পারলাম যে আমরা যে 3টা পদার্থের অবস্থা পড়ছি, যে কঠিন, তরল, বায়বীয়। এখানে প্রত্যেকটা জিনিস আমি পেয়েছি, যেমন দেখো এখানে তরল, এখানে বাষ্পীয়, আর এখানে হলো কঠিন অবস্থা। পরবর্তী অবস্থা নিচে জমে কঠিন অবস্থা পরিণত হয়। সেই 3টি অবস্থা দিয়ে এই মোমের চিত্রটাকে আমি বর্ণনা করতে পেরেছি। এরপরে আমরা এই পদার্থ থেকেই জানব গলনাঙ্ক, হিমাঙ্ক কাকে বলে। এখন বলছে যে যদি আমি এই 2টা চিত্রের মধ্যে গলনাঙ্ক, হিমাঙ্ক কি এক, সেটা আমার পাঠ্যপুস্তক আলোকে আমি এখন আলোচনা করব। যে 2টি পদার্থের গলনাঙ্ক, হিমাঙ্ক কি এক। প্রথমে আমার জানতে হবে গলনাঙ্ক, হিমাঙ্ক কি। প্রথমে আমি জেনে নিব
আচ্ছা, প্রথম চিত্র দ্বিতীয় চিত্রের গলনাঙ্ক হিমাঙ্ক কি এক? হ্যাঁ, প্রথম ও দ্বিতীয় চিত্রের গলনাঙ্ক হিমাঙ্ক এক। এর কারণ কি? এর কারণ আমরা ব্যাখ্যা করব এখন। তো গলনাঙ্ক কাকে বলে সেটাকে আমরা জানব। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে, ওই তাপমাত্রাকে সেই পদার্থের গলনাঙ্ক বলে। ওই তাপমাত্রাকে পদার্থের গলনাঙ্ক বলে। ওই তাপমাত্রাকে পদার্থের গলনাঙ্ক বলে। এরপর আমরা জানব হিমাঙ্ক কাকে বলে। যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ তরল থেকে জমতে শুরু করে কঠিনে পরিণত হয় তাকে সেই তরলের হিমাঙ্ক বলে। প্রায় সকল কঠিন পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই থাকে। তাহলে আমরা দেখতেছি যে মোম একটা কঠিন পদার্থ, বরফ একটাও কঠিন পদার্থ। তাহলে এই ক্ষেত্রে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ তরল থেকে জমতে শুরু করে কঠিনে পরিণত হয় তাকে সেই তরলের হিমাঙ্ক বলে। প্রায় সকল কঠিন পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক একই থাকে। এখন আমরা জানি আমাদের পাঠ্যপুস্তকে আমরা দেখছি মোমের গলন। মোমের এই গলনটা দেখি। মোমের 57 ডিগ্রি সেলসিয়াস গলে তরলে পরিণত হয়। তাই মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। আর তরল থেকে যখন কঠিনে পরিণত হয় সেই 57 ডিগ্রি, এই একই তাপমাত্রায় মোম জমতে থাকে। সুতরাং মোমের হিমাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। আমরা মোমেরটা দেখলাম। এবার আমরা দেখব বরফ। তো বরফের দ্বিতীয় চিত্র। বরফের গলনাঙ্ক ও হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস।
0°C, বরফের গলনাঙ্ক হিমাঙ্ক 0°C। এই 0°C এই বরফ আবার তরলে পরিণত হতে পারে, আর 0°C এই তরল থেকে সেটা আবার কঠিন অবস্থায় পরিণত হয়। সুতরাং তাই আমরা মোমের ও বরফ এর গলনাঙ্ক ও হিমাঙ্ক যথাক্রমে 57°C ও 0°C। তাই বলা যায় যে পরিমাণগতভাবে বস্তু পদার্থ দুটির গলনাঙ্ক হিমাঙ্ক একই। তাই পরিমাণগতভাবে পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই। শুধুমাত্র দুটোটাই পদার্থ, এটাও কঠিন পদার্থ, এটাও আমার বরফটাও কঠিন পদার্থ, তো সেই ক্ষেত্রে গলনাঙ্ক হিমাঙ্ক দুইটি কী হবে? একই। আমার কোশ্চেন করেছে গলনাঙ্ক হিমাঙ্ক দুইটি কি একই, তো তাহলে আমরা লাস্টে বলতে পারবো, তাই বলা যায় পরিমাণগতভাবে পদার্থ দুটির গলনাঙ্ক হিমাঙ্ক একই। এখন আমরা দুইটা সংজ্ঞা লিখব, সংজ্ঞা লিখে তারপর দুইটার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় ওই তাপমাত্রাকে পদার্থের গলনাঙ্ক বলে। তো তোমাদের অধ্যায় 7 পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। পদার্থের বৈশিষ্ট্য আমরা প্রথমেই পড়েছি যে পদার্থটি জায়গা দখল করে যার ভর আছে তাকে আমরা পদার্থ বলি। এর নির্দিষ্ট কি আকার আছে, আয়তন আছে, তারপর এটা আঘাতে বল প্রয়োগ করলে বল প্রয়োগ করা যায় এবং এটাকে আঘাতও করা যায়। তাই পদার্থের বৈশিষ্ট্য। পদার্থকে দুইটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে মৌলিক পদার্থকে দুইটি ভাগে ভাগ করেছি, ধাতু অধাতু। এর পরবর্তীতে অবস্থানের উপর ভিত্তি করে পদার্থকে 3টি ভাগে ভাগ করেছি, কঠিন, তরল, বায়বীয়। সেখান থেকে আমরা এই দুটি কোশ্চেন এখানে আনসার করতে পেরেছি, যে মোমের আর বরফের। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।